সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজগর আলী হাসপাতাল ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডক্টর আরিফা বিল্লাহ শফিক। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি আপু। আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে, কারণ আজ আমরা স্কিন নিয়ে আলোচনা করব, আমরা রূপচর্চা নিয়ে আলোচনা করব, মেয়েদের যেটা সবচেয়ে বড় একটা টেনশনের বিষয়। আমার তো মনে হয় অনেক মেয়েরা এটা নিয়ে টেনশনে থাকে, তাদের স্কিনে কি হচ্ছে, কি চলছে স্কিনের মধ্যে, স্কিন কেন ব্রাইট হচ্ছে না, স্কিন কেন হেলদি হচ্ছে না। সো অনেকগুলো প্রশ্ন রয়েছে, ছোট ছোট করে আমরা একটু জেনে নিব। আমরা শুরুতে একটু জানতে চাই যে আমাদের ত্বকটাকে আমরা কিভাবে সুস্থ রাখতে পারি, সেটার প্রক্রিয়াটা আসলে কি? আচ্ছা, খুব ভালো কোয়েশ্চেন। এটা আসলে সবারই জানা উচিত, ত্বকটা কিভাবে আমরা সুস্থ রাখতে পারি। যদি আমরা বেসিক 3টা স্টেপ ফলো করি আমাদের ডে টু ডে লাইফে, তাহলে কিন্তু ত্বকটাকে আমরা হেলদি রাখতে পারি। লাইক নাম্বার 1, প্রপার ক্লিনজিং। অবশ্যই যে ধরনের স্কিন টাইপই হোক না কেন, প্রপার ক্লিনজিং এবং প্রপার ক্লিনজার দিয়ে ক্লিনজিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে প্রপার একটা ময়শ্চারাইজার। জাস্ট আফটার ক্লিনিং একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে ফেসে, সেটা অবশ্যই স্কিনের ধরন বুঝে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে সান প্রোটেকশন, যেটা ইউজুয়ালি অনেকেই স্কিপ করে যান এই স্টেপটা, সান প্রোটেকশনের স্টেপটা, বাট এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা স্টেপ স্কিনটাকে হেলদি রাখার জন্য। সো এই 3টা স্টেপ যদি আমরা জাস্ট ডে টু ডে লাইফে একটু কেয়ার করি, তাহলেই কিন্তু আমরা হেলদি থাকতে পারি, আমাদের স্কিনটাকে হেলদি রাখতে পারি। আচ্ছা, সানস্ক্রিনের কথা যেহেতু আসছে, এই যে সানস্ক্রিনের যে ব্যাপারটা থাকে, এটা নিয়ে নানা রকমের আসলে মত বিমত, আলোচনা সমালোচনা সব রয়েছে। আমরা অনেক সময় এটা চুজ করতে গেলে অনেক ভুল করে ফেলি, যে আমার স্কিন টোন একটা থাকে এবং আমরা কি অ্যাপ্লাই করা উচিত, এটা নিয়ে আমরা অনেক সময় নিজেরাই কিন্তু ডক্টর হয়ে যাই, যে আমি এই ময়শ্চারাইজার বা এই সানস্ক্রিনটা ইউজ করতে পারি, এটা অ্যাপ্লাই করে দেখি। অনেকে কিন্তু আবার এটা এক্সপেরিমেন্টালিও নিয়ে নেয়, যে আমি দেখি এটা কি হয়। এই যে নানা ধরনের মতামত, এই ক্ষেত্রে আপনার কি বলার আছে? আচ্ছা, এই ক্ষেত্রে সানস্ক্রিন চুজ করার ক্ষেত্রেও 2 থেকে 3টা স্টেপ ফলো করতে হবে, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সান প্রোটেকশন ফ্যাক্টর। ওকে, প্রত্যেকটা সানস্ক্রিনের গায়ে কিন্তু লেখা থাকে SPF, এই কথাটা, হ্যাঁ, এবং তার পাশে একটা নাম্বার দেওয়া থাকে। নাম্বারটা 30 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, 15ও হতে পারে। সো আমাকে বুঝতে হবে যে আমার কত সান প্রোটেকশন ফ্যাক্টর আমার দরকার। আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, আমাদের দেশের যে পরিমাণ সান থাকে, অ্যাকচুয়ালি সেটার জন্য অ্যাবাভ 30 আমাদের নেসেসারি। ওকে, সো 15 যদি হয় বা 25 যদি হয়, দিস ইজ নট এনাফ। সো অ্যাবাভ 30 হতে হবে, এবং 50 হলে, 60 হলে আরো বেটার। ওকে, সো এটা গেল একটা জিনিস, যে সান প্রোটেকশন ফ্যাক্টর। দেন 2 নাম্বার হচ্ছে যে সানস্ক্রিনটা কি বেজে আছে। দ্যাট মিনস হচ্ছে এটা কি জেল বেজে আছে, না ক্রিম বেজে আছে, নাকি লোশন, না ইমালশন, নাকি স্প্রে। তো এটা কেন? বিকজ আমাদের এক একজনের স্কিন টাইপ এক এক রকম। সো আমার যদি অয়েলি স্কিন হয়, ডেফিনেটলি আমার জন্য জেল বেজের সানস্ক্রিন লাগবে। আমার যদি রাফ স্কিন হয়, ড্রাই স্কিন হয়, ডেফিনেটলি সেখানে ক্রিম বেজের সানস্ক্রিন লাগবে। আর যদি কম্বিনেশন স্কিন হয়, তাহলে সেখানে আমার লোশন, ইমালশন বা স্প্রে যে কোনো কিছুই আমি অ্যাপ্লাই করতে পারি। আর গরমের সময় যেটা হয়, যে ম্যাক্সিমাম মানুষের এটা একটা কমপ্লেইন থাকে, যে সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর ঘেমে যায়, ফেসটা কালো দেখা যায়। সো এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য আমরা যেটা করতে পারি, এখন কিন্তু পাউডারের মধ্যেও সান প্রোটেকশন ফ্যাক্টরটা দেওয়া থাকে। এরকম অনেক পাউডার পাওয়া যায়, ইভেন কম্প্যাক্ট পাউডার অর লুজ পাউডার, এসব পাউডারেও কিন্তু সান প্রোটেকশন ফ্যাক্টর দেওয়া থাকে। সো যখন আমার স্কিনটা দেখবো যে আমি বেশি ঘেমে যাচ্ছে, আমি সানস্ক্রিন একটা ক্রিম বেস বা জেল বেস যেটাই হোক অ্যাপ্লাই করলাম, করার পর আমি আরেকটা সান প্রোটেকশন ফ্যাক্টর দেওয়া পাউডার অ্যাপ্লাই করে নিলাম, তাহলে কিন্তু আমার এই প্রবলেমটা আর ফেস করতে হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয় থাকে যে অনেকেই মনে করেন যে যারা স্পেশালি যদি বলি কর্পোরেট সেক্টরে যারা জব করেন, তারা কিন্তু সূর্যের আলোটা খুব একটা পান না, অফিসে ঢুকে পড়েন এবং সন্ধ্যার পরে তারা অফিস থেকে যাচ্ছেন, সো সানের দিকে তাকানোর কোনো প্রশ্নই আসছে না। কিন্তু তারা অনেকে মনে করেন যে সানস্ক্রিন হয়তো ইউজ করার প্রয়োজন নেই, কিন্তু এই যে লাইট, এটা তো যে এফেকশন হয়, সে ব্যাপারে একটু জানতে চাই আসলে। হ্যাঁ, অবশ্যই। কতটুকু হয়? অবশ্যই আমরা যারা কর্পোরেটে জব করি,
ইভেন আমাদের যে পিসির স্ক্রিনটা থাকে, ইভেন মোবাইলের স্ক্রিনটা, ইভেন আমাদের ঘরের যে লাইটগুলো, এগুলো থেকেও কিন্তু একটা রে আসে যেটা আমার স্কিনের ক্ষতি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটা হতে পারে যে সানের মতো অত বেশি না, হ্যাঁ, বাট স্টিল আমি দীর্ঘক্ষণ থাকার কারণেও কিন্তু একটা এফেকশন, হ্যাঁ অবশ্যই একটা এফেকশন হতে পারে। সো ওয়াই নট আমি নিজেকে প্রোটেক্ট করে রাখবো, তাই না? সো আমরা ইউজুয়ালি রিকমেন্ড করি যে একেবারে সকাল 9টা থেকে দুপুর 3টা 4টা পর্যন্ত বা বিকাল পর্যন্ত এই টাইমটা অ্যাকচুয়ালি সানস্ক্রিন অ্যাপ্লাই করে রাখাটাই ভালো। হ্যাঁ, অথবা যারা বাসায় থাকে, কোনো জব করছে না, রান্নাঘরে যাচ্ছে, রান্না করতে যাচ্ছে, সেখান থেকেও কিন্তু হিটের যে একটা ক্ষতি হয় ফেসের, সেখানে আমি যদি সানস্ক্রিন অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ওই ক্ষতিটা থেকেও আমি নিজেকে রক্ষা করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয় আপু, যে আমরা যখন স্কিনের কেয়ার করি তখন এমনিতেও আমাদেরকে ডক্টররাও বলে থাকেন যে সবসময় স্কিনটাকে উইকলি একদিন হলেও কিন্তু একটু রেস্ট দেওয়া, কোনো ময়শ্চারাইজার ইউজ না করা বা কোনো কিছু ইউজ না করা। সেক্ষেত্রে সানের ক্ষেত্রে যেটা আমাদের হয় যে আমরা ভিটামিন ডিটা কিন্তু খুব একটা পাচ্ছি না, ফেসেও পাচ্ছি না, যেহেতু আমরা সানস্ক্রিন ইউজ করছি। এই ক্ষেত্রে কি আমাদের ফেসের জন্য ভিটামিন ডিটাও কি দরকার নয়? মানে আমরা কি সপ্তাহে একদিন কি সানস্ক্রিন না দিয়েও বের হব কিনা, বা এই মতামতটা আসলে একটু ক্লিয়ার করতেন যদি। এটা বুঝতে হবে যে আমার সানের কিন্তু অনেকগুলো রে আসে, লাইক ইউভিএ, টাইম অনুযায়ী ডিফারেন্ট এবং টাইম অনুযায়ী ডিফারেন্স। যে টাইমটা আমি একটু আগে মেনশন করলাম যে সকাল 9টা থেকে দুপুর 3টা, এই টাইমটাতে ইউজুয়ালি দেখা যায় যে ইউভিবি রে যেটা, এটার পরিমাণ খুব বেশি থাকে, যে জিনিসটা আমাদের সান বার্ন করতে পারে, ট্যানিং করতে পারে। হ্যাঁ, সো ওইটা থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। বাট ইউভিএ যেটা, এটা আবার কি করে, বয়সের ছাপ ফেলে দেয়। হয়তো সান বার্ন করে না, বাট বয়সের ছাপ ফেলে দেয়। সো এই রেগুলো থেকে নিজেকে প্রোটেকশন করতে হবে। কিন্তু কোন সময়টা আমার জন্য সেফ, সেটা হচ্ছে সকাল 9টার আগে এবং বিকাল 3টার পরে, যে টাইমগুলোতে আমরা কিছুটা সান এক্সপোজার করতে পারি ভিটামিন ডি এর জন্য। এবার একটু জানতে চাই যে আমরা যদি বলি বাঙালিদের স্পেশালি যদি আমরা বলি যে এই প্রোডাক্টটা দিলে এটা ত্বক ফর্সা করে, সেটা কিন্তু মানে ধুমিয়ে মানুষ কেনা শুরু করে, এবং খুব বেশি আসলে এটা মানুষ চান যে তার স্কিনটা আর একটু ব্রাইট হোক, কেউ সুন্দর হতে চায়। সেই জায়গা থেকে এটা কতটা নিরাপদ যে আমরা যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখি আসলে বাজারে? হ্যাঁ, বাজারে এখন অনেক অথেন্টিক এবং নন অথেন্টিক প্রচুর প্রোডাক্ট পাওয়া যায়, এবং মানুষ দেখা যায় যে হর হামেশা বুঝে না বুঝে ইউজ করা শুরু করে দিচ্ছে, কিনছেন একদম। হ্যাঁ, এখন ফর্সা করার জন্য বা কোনো দাগ রিমুভ করার জন্য যে কম্পোনেন্টগুলো অ্যাকচুয়ালি ভালো, যেমন গ্লুটাথিয়ন, আরবুটিন, কোজিক অ্যাসিড, নিয়াসিনামাইড, এই কম্পোনেন্টগুলো কিন্তু ভালো, ত্বকের কোনো ক্ষতি করবে না, জাস্ট ব্রাইটেনিং করবে ধীরে ধীরে, অথবা দাগটা রিমুভ করবে। কিন্তু যেটা সবচেয়ে বেশি ক্ষতি করে ত্বকের জন্য, সেটা হচ্ছে স্টেরয়েড নামে একটা কম্পোনেন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বিটামিথাসন অথবা ক্লোবিটাসল এসব নামে থাকে। তো এই ধরনের কোনো কম্পোনেন্ট যদি কোনো প্রোডাক্টের থেকে থাকে, তাহলে সেটা খুবই 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 ক্ষতিকর ত্বকের জন্য। এবং এগুলো লং টাইম ইউজ করার কারণে দেখা যায় যে একটা মেয়ে হয়তো ইউজ করছে লং টাইম ধরে, ফর্সা ঠিকই হচ্ছে সে, কিন্তু তার পাশাপাশি তার ফেসে দেখা যায় যে ছেলেদের মতো দাড়ি হয়ে গেছে, প্রচুর ব্রণ হচ্ছে, শরীরে বিভিন্ন জায়গায় স্ট্রেচ মার্কস হচ্ছে। তো এই যে ক্ষতিগুলো হচ্ছে, এগুলো কিন্তু আবার পার্মানেন্ট, এগুলো কিন্তু খুব সহজে রিমুভ করা যায় না। সো আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি সুন্দর হতে গিয়ে যেন নিজের এমন কোনো পার্মানেন্ট ক্ষতি করে না ফেলি যেটা কিওর করা পসিবল না। সো অবশ্যই একটা প্রোডাক্টের মধ্যে কি কম্পোনেন্ট আছে ওটা দেখে আমাকে প্রোডাক্টটা চুজ করতে হবে, এবং অবশ্যই অথেন্টিক কোনো জায়গা থেকে জিনিসটা কিনতে হবে, এবং সবচেয়ে ভালো অ্যাকচুয়ালি একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী প্রোডাক্টগুলো ইউজ করা। আচ্ছা, এই ক্ষেত্রে আপু একটা খুব ভালো একটা টপিক আপনি বলেছেন যে ফেশিয়াল যে হেয়ার, এটা নিয়ে কিন্তু অনেকে ভুগে থাকেন, এবং এটার কারণে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু তারা ইউজ করছেন, যেমন ভিট টাইপের কিন্তু অনেক ফেশিয়াল রিমুভার রয়েছে যেগুলো মানুষ অ্যাপ্লাই করছেন, এবং ফিটকিরিও অ্যাপ্লাই করছেন কিন্তু, এবং এটা নিয়ে অনেকে লেজারও করছেন, রাইট, রেজার প্লাস লেজারও মারছেন যাতে এটা পার্মানেন্টলি চলে যায়। আসলে এটা কতটুকু নিরাপদ, এবং আসলে কি করা যেতে পারে এটার পরিপ্রেক্ষিতে? ফেশিয়াল হেয়ারটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে প্রথমে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কি কারণে হচ্ছে জিনিসটা। অনেক কারণ হতে পারে, অনেকে কিন্তু জেনেটিক্যালিও থাকে, হ্যাঁ জেনেটিক্যালিও থাকে, একটু অনেকের যেটা হয় ফ্যামিলিগতভাবে থাকে যে একটু পশমটা বেশি কম্পারেটিভলি, হ্যাঁ
এটা হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে হরমোনাল প্রবলেম থাকতে পারে, যেমন হচ্ছে যে যদি তার কোনো কারণে বডিতে কর্টিসল লেভেলটা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফেশিয়াল হেয়ার গ্রো করতে পারে। আবার কোনো কারণে একটা মেয়ের শরীরে যদি মেল যে হরমোনটা যেটাকে আমরা বলি টেস্টোস্টেরন এটা বেড়ে যায় তাহলে কিন্তু তার ফেশিয়াল হেয়ার ডেভেলপ করবে। সো এটা কি কারণে বেড়ে যেতে পারে? একটা মেয়ের যদি পিসিওএস নামে যে ডিজিজটা এটা থাকে তখন কিন্তু তার এই টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে যায় এবং সেই কারণে ফেশিয়াল হেয়ারটা ডেভেলপ করতে পারে। সো ফার্স্ট অফ অল আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার ফেশিয়াল হেয়ারটা কেন, হ্যাঁ এটা কি আমার জেনেটিক, নাকি আমি কোনো ডিজিজে আক্রান্ত, নাকি আমার হরমোনাল ইমব্যালেন্স আছে। সো এই জিনিসটা আইডেন্টিফাই করার পর যদি আমি একটা রিজন পেয়ে যাই যে হ্যাঁ আমার একটা ডিজিজ আছে অথবা আমি একটা হরমোনাল ইমব্যালেন্সে ভুগছি, তখন কিন্তু ওটা ট্রিট করলেই আমার ফেশিয়াল হেয়ারটা আস্তে আস্তে কমে আসবে। বাট যদি এটার কোনো রিজন না পাওয়া যায় সেক্ষেত্রে তখন আমরা যেটা করি যে লেজার ট্রিটমেন্টে আমরা যেতে পারি। বাট অনেকে যেটা করে রেজার দিয়ে রেগুলার ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে, এই কাজটা একেবারেই করা উচিত না। বিকজ আমি যখন ফেস খুব সেন্সিটিভ একটা জায়গা, কিন্তু ফেসে যখন আমরা রেজার ইউজ করব তখন কিন্তু ওই পশমগুলো আরও মোটা হয়ে আরও গাঢ় হয়ে উঠতে থাকবে। সো এটা কখনোই করা উচিত না যে রেজার দিয়ে আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করি। আর লেজারের কথায় আসি, লেজারটা হচ্ছে ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করে, বাট এটা সেশন করতে হয় অনেকগুলো। দ্যাট মিনস হচ্ছে কয়েকটা সেশন নিতে 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 আস্তে আস্তে ফেশিয়াল হেয়ারটা রিমুভ হয়ে আসে। তবে অনেকের লং টার্ম আসলে লং টার্ম, হ্যাঁ লং টার্ম এবং অবশ্যই অনেক এক্সপেন্সিভও। ও ডেফিনেটলি। সো সবার তো আসলে সেই ক্যাপাবিলিটিটা থাকে না। তো লেজারে যেটা হয় যে সেশন ওয়াইজ করতে করতে একটা সময় হয়তো ফেশিয়াল হেয়ারটা রিমুভ হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন পর পর 6 মাস 1 বছর পর এক একটা সেশন নিতে হয় ওই জিনিসটাকে ধরে রাখার জন্য। আচ্ছা আপু, এবার একটু চুলের কাছে আসি যে আমাদের মেয়েদের চুল অনেক ইম্পর্টেন্ট। অল্প বয়সে অনেক মেয়ে টাক হয়ে যাচ্ছে, অনেক চুল পড়ার প্রবলেম। সো চুল পড়া বন্ধ করতে আসলে সবচেয়ে বেশি উপকারী কি থাকে? আচ্ছা, চুল পড়া বন্ধের ক্ষেত্রেও প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে চুল পড়ার কারণটা কি। অনেক কারণ থাকে, তবে আমি দুটা কারণের কথা মেইনলি বলবো। আমরা মেডিকেল টার্মে যেটাকে বলি টেলোজেন ইফ্লোভিয়াম, আর একটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। নামেই বোঝা যাচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া মিন্স হচ্ছে যে এটা জেনেটিক কারণ। যাদের ফ্যামিলিতে দেখা যায় টাক থাকে, যেমন বাপ চাচাদের মামাদের টাক আছে, এইসব ফ্যামিলিতে ইউজুয়ালি এই প্রবলেমটা হয় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। ইভেন দেখা যায় যে ইদানিং কালে আমি এমন পেশেন্ট পাই যে 17-18 বছরের ছেলে চলে আসছে যে টাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার ইভেন মেয়েদের ক্ষেত্রেও কিন্তু হয়। অনেকের ধারণা থাকে যে মেয়েরা বোধহয় টাক হয় না, কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না। মেয়েরাও কিন্তু অনেক সময় যদি ইনিশিয়ালি প্রপার ট্রিটমেন্ট না নেয় তাহলে কিন্তু টাক হয়ে যেতে পারে। আচ্ছা, আরেকটা যেটা বললাম আমি টেলোজেন ইফ্লোভিয়াম, এটার কারণটা হচ্ছে যে স্ট্রেস। যে কোনো স্ট্রেসের কারণে কিন্তু আমার হেয়ার ফল হবে। এটা খুবই একটা ন্যাচারাল প্রসেস, ওকে। এবং সেটা সবচেয়ে কমন যেটা হয় ডেলিভারির পরে। সো এই যে রিজনগুলো আমি বললাম, এই রিজনগুলোতে আমার হচ্ছে টেলোজেন ইফ্লোভিয়ামে আমার দেখতে হবে যে কি স্ট্রেসের কারণে আমার হচ্ছে, বা বডিতে কোনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার আছে কিনা। লাইক আমার অ্যানিমিয়া থাকলে কিন্তু আমার হেয়ার ফল হতে পারে, আমার থাইরয়েডের প্রবলেম থাকলে কিন্তু আমার হেয়ার ফল হতে পারে, এবং এর আগে যেটা আমি বললাম যে পিসিওএস এর প্রবলেম থাকলে, মানে হরমোনাল ইমব্যালেন্স থাকলে আমার হেয়ার ফল হতে পারে। সো অবশ্যই আমাকে আগে এই কারণগুলো আইডেন্টিফাই করতে হবে। এখন লাইক আমার অ্যানিমিয়া আছে, সো আমাকে অবশ্যই অ্যানিমিয়া কারেকশন করতে হবে, এবং অ্যানিমিয়া কারেকশন করলে দেখা যাবে যে আমার হেয়ার ফলটা অনেকটাই কমে এসেছে। বা যে স্ট্রেসের কারণে আমার হেয়ার ফলটা হচ্ছে, ওই স্ট্রেসটা রিমুভ করলে কিন্তু দেখা যাবে যে আমার হেয়ার ফল অনেকটাই কমে আসছে। আর অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া যেটা, ওই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াতে একটা ট্রিটমেন্ট প্রোটোকল আছে যেটা FDA অ্যাপ্রুভড ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টে যদি আমি যাই তাহলে হেয়ার ফলটাকে রোধ করা পসিবল। আচ্ছা, আমাদের ত্বক, চুল এবং নখের সুস্থতায় আমরা কি কি ধরনের স্টেপ অ্যাপ্লাই করতে পারি, বা কি কি ধরনের স্টেপ নেওয়া যেতে, খাদ্যাভ্যাসের বা লাইফস্টাইলটা কিভাবে মেনটেন করা যেতে পারে? আচ্ছা, খুবই সুন্দর একটা কোশ্চেন। অনেকে মনে করেন যে আমি বাইরে থেকে শুধু স্কিন কেয়ার করব, নখের যত্ন নিব, চুলের যত্ন নিব, তাতেই বোধহয় আমি সুন্দর থাকবো। নো, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি লাইফস্টাইল লিড করছি, এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি কি খাচ্ছি। হ্যাঁ, আমি এদিকে অয়েলি ফুড খাচ্ছি বা আনহেলদি ডায়েট নিচ্ছি, তাহলে কিন্তু আমার হেয়ার নেইল বা চুল কোনোটাই সুন্দর থাকবে না। আমার হেয়ার নেইল এবং চুল তৈরি হয় প্রোটিন দিয়ে,
আমরা যেটাকে বলি কেরাটিন, সো ওটা মেনটেন করতে হলে আমাকে অবশ্যই এনাফ প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। অনেকে দেখা যায় ক্র্যাশ ডায়েট করে, ক্র্যাশ ডায়েটের পরে প্রচুর হেয়ার ফল হয়। কেন? কারণ হচ্ছে সে হয়তো তার ডায়েট থেকে প্রোটিনটাকে অনেকটা কমিয়ে দিয়েছে, বা ভিটামিনস, ভেজিটেবলস, ফলমূল এগুলো কমিয়ে দিয়েছে, তখন প্রচুর হেয়ার ফল হয়। সো ডায়েটিং করলে এই ব্যাপারটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই হেলদি ডায়েট নিতে হবে, এবং সাথে প্রোটিনটা যেন এনাফ থাকে ওটা খেয়াল রাখতে হবে। আর লাইফস্টাইলের মধ্যে আমি বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে ঘুম। আমার যদি ঘুমটা প্রপারলি না হয় তাহলে কিন্তু আমার কোনো কিছুই সুন্দর থাকবে না, এটা মানতে হবে। হ্যাঁ, ঘুমটা যদি আমার ডিপ স্লিপের টাইম হচ্ছে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত, এই টাইমটাকে যদি আমি স্কিপ করি, আমি ঘুমাতেই গেলাম 3টার সময়, তখন কিন্তু আমার ডিপ স্লিপের টাইমটা অলরেডি চলে গেল। হ্যাঁ, আমি সারাদিন যতই ঘুমাই না কেন আমার কিন্তু ওই স্লিপটা আর ফিল আপ হয় না, তখন একটা স্ট্রেসের ছাপ পড়ে যায় ফেসে, যেটা আসলে দেখতে খারাপ লাগে। মানে আমার সব কিছুই ঠিক আছে কিন্তু বোঝা যায় যে স্ট্রেসের একটা ছাপ আছে ফেসে। সো অবশ্যই আমাকে সুন্দর থাকতে হলে প্রপার স্লিপ এবং হেলদি ডায়েট, এই দুটো জিনিস মেনটেন করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করেছি, স্পেশালি এই যে স্কিন এবং হেয়ার যেটা আমরা ফেস করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। আপনাকেও অনেক ধন্যবাদ এবং আমার দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।